আমরা 9টা এনবিএফআই কে অবসায়ন করতে যাচ্ছি। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে। ওয়ার্ল্ড মার্কেটের সাইজ কত? গ্লোবালি $130 ট্রিলিয়ন। 130 ট্রিলিয়ন। স্টক মার্কেটের সাইজ হচ্ছে $90 ট্রিলিয়ন। আর ব্যাংকিং বা মানি মার্কেটের সাইজ হচ্ছে 60 ট্রিলিয়ন। আর আমাদের হচ্ছে পুরোটা রিভার্স। সবই মানি মার্কেট, সবই হচ্ছে ব্যাংকিং খাত, সবাই এখানে আসছেন। ফলে অল দ্য রিস্ক এই ব্যাংকিং খাতের উপর পড়ছে এবং এটা ব্যাংকিং খাতের জন্য অসহনীয়। আমাদেরকে এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে। যদি এখান থেকে বের না হতে পারি, আমাদের এই ডিপেন্ডেন্স অন ব্যাংকিং খাত এটা যদি থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই ব্যাংকিং খাত তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য নট দ্য সুইটেবল সেক্টর, কিন্তু এটা আমাদের ডিফল্ট রোল প্লে করতে হচ্ছে ব্যাংকিং খাত, কারণ অন্য কোনো খাত সেখানে আসছে না। আমাদের বন্ড মার্কেটকে ডেভেলপ করতে হবে। আমরা পলিসি নিয়েছি, আমরা বিসাকের সাথে আলোচনা করছি, ফাইন্যান্সের সাথে আলোচনা করছি, আমরা এটাকে আনভেইল করবো। ফাইন্যান্স অ্যাডভাইজার সাহেব আসলে পরে আমরা এটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাবো, বন্ড মার্কেট ছাড়া। এবং এটা আমরাও এটা আপনাদেরকে বিজনেস কমিউনিটির উদ্দেশ্যে একটু বলবো, যাদের এক্সপোজার লিমিট সিলিং এর কাছাকাছি বা সিলিং এ চলে গেছেন, ডু নট লুক ফরওয়ার্ড টু দ্য ব্যাংক মার্কেট, ব্যাংকের দিকে। আপনারা বন্ড মার্কেটের দিকে চান। আপনারা নিজেদের সক্ষমতায় বন্ড তুলুন, টাকা তুলুন বাজার থেকে। ব্যাংকের কাছে বলবেন না 15 বছরের লোন দেন, 20 বছরের লোন দেন। ব্যাংক ইজ নট দ্য সুইটেবল ইনস্টিটিউশন ফর দ্যাট। আপনাদেরকে আমরা উইল গিভ এ পুশ ফ্যাক্টর এবং একটা পুল ফ্যাক্টর দিব, ইনসেন্টিভাইজও করবো বিভিন্ন ভাবে টু গো টু দ্য বন্ড মার্কেট। আপনারা সেখানে যাবেন, সেখান থেকে আপনাদের টাকাটা নেন। পৃথিবী যদি $130 ট্রিলিয়ন বন্ড মার্কেটের উপর ডিপেন্ড করে, আমরা আমাদের বন্ড মার্কেট কেন ডেভেলপ করবে না? অবশ্যই করতে হবে। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা 14টা ব্যাংকের বোর্ড ভেঙে সেখানে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছি এবং রেজাল্ট আমরা পাচ্ছি। আমরা যদি দেখি ইসলামী ব্যাংকের যে দুরবস্থা ছিল, সেখান থেকে ইসলামী ব্যাংক আজকে কোথায় ঘুরে দাঁড়িয়েছে। আমরা ইসলামী ব্যাংকে 10,000 কোটি টাকা লোন দিয়েছিলাম, তারা সেই লোনটা 10,000 কোটি টাকা ফেরত দিয়ে দিয়েছে। কিসের বদলতে? গুড পারফরমেন্স, গুড গভর্নেন্স, আর তো কিছু না। তো আমি মনে করি যে গুড গভর্নেন্স ইজ দ্য বেসিস। আমাদের বাংলাদেশে ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয়নি। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংক, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংক। আপনি যদি ব্র্যাকে যান, ইবিএল এ যান, সিটিতে যান, এসে যান, পূবালী ব্যাংকে যান, দে আর ফ্যান্টাস্টিক ব্যাংকস, দে আর মেকিং হিউজ প্রফিটস এন্ড গিভিং গুড ডিভিডেন্ডস। সেখানে তো আমাদের কমপ্লেন করার কিছু না, আমাদের তাদেরকে ফ্যাসিলিটেট করতে। কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে। আমরা তো এটাকে না দেখেও দেখবো না, সেটা তো হতে দেব। আমাদের ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটার মূলে কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের রাজনৈতিকীকরণের একটা বড় ভূমিকা এবং নির্দেশিত হয়ে অনেক কিছুই করা হয়েছে, যেগুলো আগামীতেও হতে পারে। এটাকে বন্ধ করতে হবে এবং রাজনীতিবিদদের একটা নৈতিক এবং আমি বলি দেশের প্রতি দায়িত্ব হবে এটাকে বন্ধ করার জন্য, বাংলাদেশ ব্যাংকে স্বায়ত্ত শাসনের জন্য এদিকে নিয়ে। পৃথিবীর প্রায় সব দেশেই সেটা এখন চালু আছে, বাংলাদেশ এই ব্যাংকের ক্ষেত্রে এটা কিন্তু চালু। তা আমরা যেটা নতুন একটা অর্ডিন্যান্স দিচ্ছি, বেশি কিছু সেখানে নাই। সেখানে হচ্ছে যে এই অটোনমিটাকে একটা পার্মানেন্সি দেওয়া এবং এটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া প্রতিষ্ঠানিক হিসাবে, এবং সেটাকে আমরা যদি করতে না পারি, আমরা যদি মনে করি যে এখনো একটা ডেপুটি গভর্নরের বেতন হবে 70,000 টাকা এবং তার হাত দিয়ে সিগনেচার হয়ে এমডির বেতন হবে 30 লাখ টাকা, তাহলে এটা একটা সাস্টেনেবল সিচুয়েশন। আমাকে কিন্তু পৃথিবীর সব দেশেই, সেটা ভারত বলি, পাকিস্তান বলি, আমেরিকা বলি, কোন দেশেই সেন্ট্রাল ব্যাংকের স্যালারি স্ট্রাকচার সরকারের সাথে এক হয় না। পাকিস্তানেও ছিল না, বাংলাদেশ আমলে এটা হয়েছে 72 সালে। কেন?
আমরা কেন এটাকে ফিরে এখান থেকে আমাদের বের করে আনবো? এটা আমার জন্য বলছি না, ব্যাংকিং খাতের সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং সেন্ট্রাল ব্যাংকের দায়িত্বশীলতা, সেন্ট্রাল ব্যাংকের প্রফেশনালিজম ইত্যাদি বাড়াতে হলে আমাদেরকে কিন্তু এগুলো করতে হবে। ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম আমরা করেছি, 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা মিনিমাম গ্যারান্টি দেওয়া হচ্ছে, এবং এটাকে শুধু ব্যাংকিং খাত নয়, নন ব্যাংক খাতকেও আমরা এখানে এটার মধ্যে অন্তর্ভুক্ত করেছি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি খোলা হচ্ছে, যেখানে আমরা ব্যাড অ্যাসেট গুলোকে তাদের হাতে ছেড়ে দিতে পারবে ব্যাংকগুলো পর্যায়ক্রমে। এটাও অর্ডিন্যান্স রেডি হয়ে আছে। মানি লোন কোর্ট, এখনকার দিনে মানি লোন কোর্ট আছে ঠিকই, কিন্তু কোর্টের জাজ নেই, কোর্টের রেজলিউশন অফ মানে কেস হ্যান্ডলিং বছরের পর বছর থাকে, এবং একটার পরে আবার তারা অ্যাপিল করতে পারে বিভিন্নভাবে, জিনিসটাকে দীর্ঘায়িত করে এই নন পারফর্মিং লোন যারা ডিফল্টার্স তারা চিরকাল এটা থেকে বেরিয়ে যেতে পারে, এবং আইনগতভাবেই তাদেরকে ডিফল্টার হিসেবে ডিক্লেয়ারও করা যায়। এই যে প্রচেষ্টা, এখানে আমরা এই মানি লোন কোর্টটাকে আরো কিভাবে এফিসিয়েন্ট করা যায় সেই জন্য সিস্টেমেটিক্যালি এখানে অনেক ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ব্যাংকরাপসি বাংলাদেশে আমরা ধরে নেই যে বিজনেস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলে কোনোদিন সেটা আর ব্যাংকরাপ্ট হবে না, এটা তো হয় না, একটা এক্সিট মেকানিজম থাকতে হয়। পৃথিবীর সব দেশেই ব্যাংকরাপসি অ্যাক্ট আছে, এবং চ্যাপ্টার 11 বা অন্যান্য বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, যেটার মাধ্যমে একটা সম্মানজনক ভাবে একটা বিজনেস প্রতিষ্ঠান যখন এক্সিট করবে, বন্ধ করে দিবে, সম্মানজনক ভাবে চলে যেতে পারে, সেখানে মারামারি কাটাকাটি পুলিশের ধরাধরি করার কোনো দরকার হবে। সেই জিনিসটাকে আমরা নিয়ে আসতে চাচ্ছি, বিকজ ইটস পার্ট অফ বিজনেস লাইফ। আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরে টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে। তো আমরা যেটা করেছি, 5টা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সকে আমরা প্রয়োগ করতে যাচ্ছি। এই 5টা ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক ক্রিয়েট করব। আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহেই এটা লঞ্চিং হয়ে যাবে। এটা 35,000 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল থাকবে, এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট এখন হচ্ছে 1500 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল, যেটা এখানে 35,000 কোটি টাকা। কাজে এটার চাইতে শক্তিশালী ব্যাংক হবে না, এবং আমরা আশা করব যে আমরা এই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটা সবল ব্যাংক প্রতিষ্ঠা করব সরকারের সাহায্যে। এখানে সরকার 20,000 কোটি টাকা দিচ্ছে, এবং আগামীতেও আমাদের আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি। ওয়াচ আউট, কোন কোন ব্যাংক এবং এনবিএফআই কারা খারাপের দিকে যাচ্ছে, আর্লি ওয়ার্নিং দেওয়া এবং পরবর্তীতে হস্তক্ষেপ করা। ইট উইল বি পার্ট অফ রেগুলার ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। এটা কোনো আইসোলেটেড ঘটনা হবে না, কোনো বিশেষ কারণে হবে না, যখন দরকার হবে তখনই এটা করতে হবে, এবং সেই জন্য একটা ডিপার্টমেন্টও করা হয়েছে, আইন করা হয়েছে, এবং সরকারের সাথে আমাদের একটা সমঝোতা আছে যে যখন দরকার হবে সরকার আর্থিকভাবে এই কার্যক্রমকে সহায়তা। আমরা 9টা এনবিএফআই কে অবসায়ন করতে যাচ্ছি, এবং সেই ব্যাপারে সরকার ফুললি কমিটেড। আমরা তাদের ডিপোজিটরদের টাকা পুরোপুরিভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি অ্যাসেট গুলো থেকে আমরা অন্যান্য দায়ভার। আমি মনে করি যে ফাইন্যান্সিয়াল সেক্টর হ্যাজ লটস অফ চ্যালেঞ্জেস, এগুলোকে মোকাবেলা করতে হবে। আগামী দিনের ইলেকশনের মাধ্যমে যে সরকার আসবে, আমি আশা করব তারা এটাকে অনুধাবন করবেন, এবং এই খাতে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করার জন্য যে ধরনের প্রক্রিয়াগত ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেটাকেও তারা বিশ্লেষণ করে সমর্থন করবেন, এবং এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে একটা সার্থক এবং শক্তিশালী ব্যাংকিং খাত আমরা গড়তে পারবো। ধন্যবাদ।